এই ফড়নবিস মুখ্যমন্ত্রী প্লেনে করে দিল্লি চলে এলো, 5টা ফ্লাইটে না 6টার ফ্লাইট। জজ সাহেবদের মিটিং, তুমি আমি কোনো হরিদাস ঢুকতে পারবো না। তিনি বললেন যে অর্ডার কোথায়? বলে আমরা মুখে বলছি, ভারবালি শুনিয়ে দিন। আমরা লড়াই করবো একটা হাসি দিয়ে এবং হিংসার না করে অহিংসার মাধ্যমে। এটা নাকি দেশদ্রোহী বক্তৃতা। সে জেল থেকে বেরিয়ে বাড়ি যেতে পারছে না, তাকে বলা হয়েছিল কলকাতায় থাকতে হবে। কে কলকাতায় ভাড়া দেবে তাকে? একটা গায়ে খোর নকশাল মাওবাদী স্ট্যাম্প মারা একটা লোক, তাকে কে ভাড়া দেবে? যে সমস্ত রাজনৈতিক বন্দী, কেউ আমার বন্ধু, কেউ আমার আন্দোলনের সহকর্মী, বা কারোর নাম আমরা শুনেছি, তার এখনো জেলখানায় বন্দী। ধরুন ওমর খালিদ 4 বছরের অধিক কাল জেলে আছে একটা মাত্র বক্তৃতা দেবার জন্য। সেই বক্তৃতা হচ্ছে উইল ফাইট উইথ এ স্মাইল অ্যান্ড নন ভায়োলেন্স। আমরা লড়াই করবো একটা হাসি দিয়ে এবং হিংসার না করে অহিংসার মাধ্যমে। এটা নাকি দেশদ্রোহী বক্তৃতা। এবং এটা নাকি দিল্লিতে যে গণহত্যা হয়েছিল 2020 সালে, তাতে উস্কানি দিয়েছে। উইল ফাইট উইথ এ স্মাইল অ্যান্ড নন ভায়োলেন্স, এটা কি করে দেশদ্রোহী বক্তৃতা? এবং যার জন্য দিল্লি নগরীতে আগুন লাগলো, এত মানুষ মারা গেল, এর কোনো কার্যকারণ সম্পর্ক আজকে পর্যন্ত প্রশাসন দেখাতে পারেনি। 3বার নিচের আদালতে জামিনের মামলা পেঁচিয়ে যায়। 14 বার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 4 বছরে জামিনের মামলা পেঁচিয়ে যায়। অদ্ভুত আমাদের বিচার কাঠামো এখন এসে দাঁড়িয়েছে। আমি ইন্দিরা গান্ধীর সময় এক সময় দেখেছিলাম, তার থেকে 77 সালে বিচার ব্যবস্থা বেরিয়ে এসেছিল যাতে প্রশাসনের অধীনে বিচার ব্যবস্থা না যায়। এবং তাদের বিখ্যাত মামলা আপনারা জানেন, যারা একটু বয়স্ক তারা জানেন, মেনকা গান্ধীর বিখ্যাত 77 সালের মামলায় সুপ্রিম কোর্ট সমস্ত দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিল যে আমরা ইন্দিরা গান্ধীর কাছে নতজানু হয়েছিলাম। ভারতের সংবিধানের 50 নম্বর অনুচ্ছেদ অনুসারে আমাদের নতজানু হওয়ার কথা নয়, আমরা ইন্ডিপেন্ডেন্ট। যদি এক্সিকিউটিভ ভুল করে আমাদের ধরিয়ে দেওয়াটা আমাদের কাজ। তারা নতজানু হয়েছিল। মেনকা গান্ধীর মামলায় সুপ্রিম কোর্টে 7 জন বিচারপতি আজও ওটা ভ্যালিড, ক্ষমা চেয়ে নিয়েছে। এখন পদ্ধতি হচ্ছে বিচারপতি প্রধান, আপনারা জানেন, প্রধান বিচারপতি ডিউটি রোস্টার করে কার ঘরে মামলাটা। এটা তার এক্সক্লুসিভ পাওয়ার, এই যে কোনো প্রশ্ন তোলা যাবে না। দিল্লি হাইকোর্টের বিচারপতি বলে দিচ্ছেন যে এনার ঘরে মামলা উঠবে। ভালো, মামলা উঠবে। যেদিন মামলার তারিখ, সেদিন একজন বিচারপতি কোর্টে দাঁড়িয়ে বললেন আমি মামলাটা শুনতে চাই না, ব্যক্তিগত কারণ। কোনো কারণ দেওয়ার দরকার হয় না, তার মানে বেঞ্চটা ভেঙে গেল। আবার সেই প্রধান বিচারপতির কাছে মামলা ফেরত গেল। এটা আমরা ভারতে ওমর খালিদের ক্ষেত্রে, আমরা শারজিলের ক্ষেত্রে আমরা অত্যন্ত দৃষ্টিকটুভাবে কোর্টের এই পদ্ধতিটা আমরা লক্ষ্য করেছি, যা অভাবনীয়, যা কোনো গণতান্ত্রিক দেশে যদি কোনো মামলা আসে বিচারপতিরা শুনবেন। কিন্তু আমি বারবার একজন করে বিচারপতি বলছেন আমি মামলা শুনবো না। কেন শুনবে না? তাহলে প্রথমে জানিয়ে দিচ্ছ না কেন? কোনো উত্তর নেই। প্রচুর বন্দী আছেন যারা রাজনৈতিক বন্দী, রাজনীতি করার কারণে অপরাধ, এখনো জেলে আছে। এবং বিচিত্র আমাদের দেশ, আমাদের বিচিত্র গণতন্ত্র। রাওলাট আইন বলতে খারাপ লাগলেও শুনতে হবে আপনাদের, রাওলাট আইন থেকেও খারাপ আইন আমাদের ভারতবর্ষের শাসক দল
তার নিজের নাগরিকদের ওপর প্রয়োগ করার জন্য সংসদে পাস করিয়েছে। রাওলাট একটু ভদ্রলোক ছিল, তারা নেটিভদের প্রতি কোনো দয়া দেখাবার সাধারণভাবে কোনো কারণ ছিল না। রাওলাটে ছিল যদি কাউকে কোনো টেররিস্টকে ফাঁসি দিতে হয় তাহলে হাইকোর্টের 2 বিচারপতির কাছে মামলাটা যাবে। হাইকোর্টের 2 বিচারপতির মধ্যে যদি কখনো কনফ্লিক্ট হয় যে আমরা ফাঁসি দেবো না, একজন বলে ফাঁসি দেবো, একজন বলে ফাঁসি দেবো না, তাহলে ফাঁসি হবে না। ইন কেস অফ ডিফারেন্স অপিনিয়ন হাইকোর্ট লেভেল, সেশন কোর্টের কোনো জজ তার কাছে যদি কোর্ট আনকোর্ট সন্ত্রাসবাদীর মামলা যায়, কোর্ট আনকোর্ট নকশাল সাসপেক্টের যদি মামলা যায়, তাহলে তাকে নিচের কোর্ট ফাঁসি দিতে পারে। হাইকোর্ট উইল বিকাম অ্যান অ্যাপিল কোর্ট। নর্মাল কোর্টে যেমন অ্যাপিলে যাবে, কিন্তু সন্ত্রাসবাদীদের নিচের কোর্ট ফাঁসি দিতে পারবে না, এটা রাওলাটে ছিল। আমাদের নতুন আইনে টাডায় নেই। 85 থেকে 95 10 বছরে একটা রিপোর্ট সংসদে পেশ হয়, তখন রাজীব গান্ধীর চূড়ান্ত মেজরিটি, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে। রিপোর্টে আসে যে 62,000, নাম্বারটা দেখুন, 62,000 লোককে সন্ত্রাসবাদী বলে সারা ভারতবর্ষে গ্রেপ্তার করা হয়েছে। 62,000, উত্তরপ্রদেশ তার মধ্যে সবচেয়ে বেশি। সংসদের রিপোর্টে বলছে 60,000 জন, 60,000 প্রাথমিকভাবেই নির্দোষ, নো কেস ইজ মেড আউট, কোনো কেস নেই। তার বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়ায় পুলিশ বাড়িওয়ালার থেকে পয়সা খেয়ে ভাড়াটের বিরুদ্ধে টাটা সন্ত্রাসবাদী মামলা দিয়ে দিয়েছে। 62,000-এর 60 হচ্ছে নির্দোষ। রাজীব গান্ধী দেখলেন ভোট ব্যাংকটা ঘুরবে, আইনটা প্রত্যাহার করে দেয়, অ্যালাউ টু ল্যাপস। আর 5 বছর অন্তর অন্তর রিনিউ করতে হয়, রিনিউ করলেন না। বাজপেয়ী সরকার এলো পরবর্তীকালে, 2001 থেকে 2004 বাজপেয়ী সরকারের মেয়াদ, ডনমপন্থী জনসংঘী। তিনি আইন করলেন পোটা, প্রিভেনশন অফ টেররিস্ট অ্যাক্টিভিটিস। তাতে 2004 সালে এই চিদাম্বরম, এই কংগ্রেস রিপোর্ট পেশ করছে জুলাই মাসে 2004 সালের। বামপন্থী, আমি তো বামপন্থী নয়, বামপন্থীরা কি সব সংসদকে শুয়োরের খোয়ার টোয়ার বল, আমরা তো সব নই। সকালবেলা সংসদে চিদাম্বরমের রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে পোটা আইনে বাজপেয়ীর সময় 1,500 লোককে গ্রেপ্তার করা হয়েছিল, 1200 লোক প্রাথমিকভাবে নির্দোষ। একই রিপোর্ট আসছে, পুলিশ যাকে পাচ্ছে ধরছে, পোটায় দিয়ে দিচ্ছে, যাকে পাচ্ছে ধরছে, পোটায় দিয়ে দিচ্ছে। 1500-র মধ্যে 1200 প্রাথমিকভাবে নির্দোষ, নো প্রাইমা ফাসাই কেস ইজ মেড আউট। বিল উঠে গেল, সবাই হাততালি দিল লাঞ্চের আগে, ওহ দারুণ, ভারত সরকার গণতন্ত্র বাঁচল, পোটা নেই, টাডা নেই, কোট আনকোট কোনো অ্যান্টি টেরার ল নেই ভারতবর্ষে। সাময়িকভাবে কয়েক ঘন্টা লাঞ্চের পর এই চিদাম্বরম একটা আইন আনলেন। আইনটা দেখুন কিরকম চালাক এবং কিরকম ধুরন্ধর। আপনারা জানেন আমাদের আইনি ভাষায় বলে 2 ধরনের আইন আছে, একটা হচ্ছে মুখ্য আইন, আমরা ইংরাজিতে বলি মেজর ল, আর অসংখ্য মাইনর ল। 1967 সালে সিপিআইএমএলকে ব্যান করার জন্য যে আইনটা ব্যবহার হয়েছিল, আরওয়ালের গণ আন্দোলনকে ব্যান করার জন্য, ডক্টর বিনিয়ানকে গ্রেপ্তার করার জন্য, এমকেএসকে ব্যান করার জন্য যে আইনটা, একটা মাইনর আইন, সেটা হচ্ছে আজকে এই সংগঠনটা ব্যান্ড হলো, আমরা ব্যানার বদলে দিলাম, কাল থেকে আমরা অন্য কাজ করতে পারি, সাজা হচ্ছে 2 বছর। এই হচ্ছে আইনের মর্মবস্তু ছিল। ওই 67 সালের পুরনো একটা মাইনর অ্যাক্টকে ওপর থেকে তুলে এনে পরিষ্কার করে টাডা এবং পোটা আইনে যা কিছু যাবতীয় দানবীয় ধারা ঢুকিয়ে দিল,
আইনটা দেখুন আপনারা, ইউএপিএ আমরা বলি বারবার, ইউএপিএ এর কথা আপনারা যারা একটু সচেতন দেখবেন একেবারে তাদের বারবার ইউএপিএ এর কথা আসে। আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটিস অ্যাক্ট অফ 1967। আমরা এখন যখন মাইকে বলি আমরা এইটুকুতে থেমে থাকি না, আমরা বলি আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1967, কমা, as amended 2004, as amended 2012, as amended 2008, and as amended 2016. তার মানে একটা ছোট সাধারণ আইনের মধ্যে অ্যান্টি সন্ত্রাসবাদী আইনগুলো, ধারা উপধারা, টাডা পোটারগুলো ঢুকিয়ে দিল। সামনে বলছে নেই, টাডা নেই, সামনে বলছে পোটা নেই, ওই আইনে ঢুকিয়ে দিল। ওই সংসদ সকালবেলা হাততালি দিল, নিজেরা নিজেদের পিঠ চাপড়ালো, সন্ধ্যেবেলা তারা ওই আইনটাই ঢুকিয়ে দিল। আইনে কি আছে? কেন ওমর খালিদটা পাচ্ছে না? প্রথম কথা, আপনারা জানেন যে আপনারা আরজি করার সময় খুব হাহুতাশ সবাই করেছে, কি করে সন্দীপ ঘোষ আর ওসি বেরিয়ে গেল 90 দিনের মাথায় পর। আমাদের দেশের আইন হচ্ছে একটা মামলায় যদি মামলা দেয় তাহলে ম্যাক্সিমাম চার্জশিট দেওয়ার সময় হচ্ছে, ভারী মামলা 90 দিন। 90 এখনও আছে, নতুন আইনেও আছে। 90 দিনের মধ্যে আমার বিরুদ্ধে চার্জশিট দিতে পারলো না, ইনভেস্টিগেশন শেষ হয়নি। পুলিশ কি রিপোর্ট বানায়, সাংঘাতিক নকশাল, কতগুলো গলা কেটেছে, কোথায় কোথায় ছিল, বলে মাওবাদীদের যত ডকুমেন্ট, মানে একেবারে আমাদের জীবনের অভিজ্ঞতা, যত মামলা আমরা ভারতবর্ষ জুড়ে ডিল করেছি, এক বয়ান। যেভাবে আরএসএসরা বলে যে আগে সব শিবলিঙ্গ ছিল বা শিব মন্দির ছিল, তার উপর মসজিদ, একটা প্যাটার্ন, ঠিক তেমনি পুলিশের প্যাটার্ন হচ্ছে এরা মাওবাদী বলে যত মাওবাদীদের কাগজ ওদের আর্কাইভসে আছে সঙ্গে অ্যাটাচ করে 2000 পাতার চাচ্ছি। লোক 2000 পাতা না কি কুকর্মটা করেছে, কিচ্ছু নেই তাতে, খালি মাওবাদীদের সম্পর্কে তাদের জানা অজানা কিছু তথ্য জেরক্স কপি চার্জশিটের সাথে জুড়ে দিয়ে। কিন্তু যে লোকটার সম্পর্কে বলা হচ্ছে সে লোকটা কি করেছে, কোনো তথ্য নেই। কোর্ট বলছে পুলিশের ভয়ে যে না না, যা তথ্য আছে ছাড়া যাবে না, ওমর খালিদের বিরুদ্ধে যা তথ্য আছে দেয়া যাবে না। কি তথ্য আছে? বারবার উকিলরা জানতে চেয়েছে কি তথ্য আছে, একটা বক্তৃতা ছাড়া আর কি তথ্য আছে আপনারা দিন। তখন বলছে শুনবো না মামলা। কিউতেই মামলা শোনানো যায়, জজ যদি নিজে মামলা না শুনতে চায় আপনি কি করে মামলা শোনাবেন? 4 বছর। রোনা উইলসন কালকে ছাড়া পেয়েছে, আমাদের বন্ধু, আমরা একসাথে সংগঠন করি, কমিটি ফর রিলিজ অফ পলিটিক্যাল প্রিজনার। তার মধ্যে যাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল সংসদ হানায়, তার সঙ্গে যে বেঁচে গেছিল, ফাঁসির দড়িটা কোনো রকমের থেকে বেরিয়ে গেছিল, সৈয়দ গিলানি, তারা আমরা মিলে একটা সংগঠন করেছিলাম কমিটি ফর রিলিজ অফ পলিটিক্যাল প্রিজনার। তাতে রোনা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্ট। রোনাকে অ্যারেস্ট করলো। রোনাকে অ্যারেস্ট করার পর 15 জনকে অ্যারেস্ট করলো এবং নানা জনের বাড়িতে দিল। কি অ্যারেস্টে কি পেল? পুলিশের রিপোর্ট, আন্তর্জাতিক স্তরে আমরা সব তদন্ত যাচাই করছি, রোনা উইলসনের থেকে নাকি ভারতবর্ষের নানা জায়গা উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের 11টা ইমেল পাওয়া গেছে। প্রত্যেকটা ম্যালাফাইড, প্রত্যেকটা সফটওয়্যার ঢুকিয়ে দিয়ে রোনার নামে চালিয়ে দিয়েছে। সফটওয়্যারগুলো নিয়ে যায়, কম্পিউটার নিয়ে যায়, তারপর ম্যালাওয়্যার ঢুকিয়ে দিয়ে, এবং ক্যালিফোর্নিয়ার দুটো কম্পিউটার সংগঠন কোর্টে রিপোর্ট জমা দিয়েছে, আর্সেনেল তার মধ্যে অন্যতম, পৃথিবী বিখ্যাত। ওই সব কটা ম্যালাওয়্যার সব বানানো, সব এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, রোনার কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে বলছে কি মারাত্মক টেররিস্ট, সারা ভারতবর্ষে প্যান ইসলামিকের মতো বিপ্লব করার জন্য প্যান মাওবাদী কাজকর্ম করেছে। 4 বছর প্রমাণ করতে না পারার পর 6 বছর, 18 সালে ধরা পড়েছে, 24 শেষে ছাড়া পেল।
তার মানে প্রায় 6 বছর পর রোনাকেও জামিন দিচ্ছে। তার কিচ্ছু তো সম্পর্কে পাইনি। স্ট্যান স্বামী 88 years old, ট্রাইবাল অঞ্চলে কাজ করেন, ঝাড়খণ্ডে কাজ করেছেন, আমরা বহুবার তার কাজের সাথে যুক্ত, আদিবাসীদের মধ্যে কাজ করেন, জেসুইট। তাকে মাওবাদী বলে প্রথমবার রেড করলো, কিচ্ছু পেল না, অ্যারেস্টও করলো না। তার হাত কাঁপে, পার্কিনসন ডিজিজটা, দুটো কান অবস্থা খারাপ, কিছুই শুনতে পারলে, গেলে গিয়ে একেবারেই কান শেষ হয়ে যায়। উনি চায়ের কাপে চা ধরতে পারেন, এরম করেন, স্ট্র দেওয়া হয়, স্ট্র দিয়ে খাবেন, স্ট্র দিতে গেলে কোর্টে পারমিশন নিতে হয়েছিল, এবং সেই পারমিশন উনি 2 মাস বাদে পান। কোর্টে একটা স্ট্র দিয়ে খাবেন, সেই স্ট্রটা নাকি এত ডেঞ্জারাস, ওতে নাকি নরেন্দ্র মোদী উড়ে যেতে পারেন। ফলে স্ট্রটা দিতে গেলে কোর্ট তাকে স্ট্র কিনে দেবে, সেই স্ট্রটা নরম কিনা দেখবে, দেখে তাকে স্ট্যান স্বামীর হাতে দেবে। উনি মারা গেলেন। আমরা 70-এর দশকে, আবারই বলছি, আমি কোনো বামপন্থী রাজনীতিতে যুক্ত নই, তবে মানবাধিকার আন্দোলন করতে গিয়ে আমরা রেকর্ড করে দিয়েছিলাম, কেউ যদি 70-এর দশকের এই পশ্চিমবাংলায় এই সিদ্ধার্থ শঙ্কর রায়, ইন্দিরা গান্ধীর আমলে কী অত্যাচার হয়েছিল, যদি কেউ ইতিহাস পড়তে চান, আর্কাইভাল ডকুমেন্ট দেখতে চান, তাহলে একটা বই আপনাদের দেখতেই হবে, গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, এপিডিআরের ভারতীয় গণতন্ত্রের স্বরূপ, রিয়েল ফেস অফ ইন্ডিয়া ডেমোক্রেসি। তাতে ছিল সিপিআইএমএলের যিনি প্রতিষ্ঠাতা চারু মজুমদারকে যখন রুনুগু নিয়োগীরা অ্যারেস্ট করে, তার রাজনীতি নিয়ে আপনারা যা ইচ্ছে ধারণা থাকুন, এটা পলিটিক্যাল প্রিজনার। উনি হেফাজতে 72 ঘন্টার মধ্যে তার ডেড বডি পাওয়া যায়, গ্রেপ্তারের 72 ঘন্টার মধ্যে। উনি আন্ডারগ্রাউন্ড পালিয়ে বেড়াচ্ছেন, অ্যাকিউজ অ্যাজমা পেশেন্ট, ইঞ্জেকশন এবং ওষুধ ছাড়া উনি বাঁচতে পারেন না। তিনি আন্ডারগ্রাউন্ডে দিব্যি কয়েক বছর ছিলেন, তারপর যেই অ্যারেস্ট হলেন 72 ঘন্টার মধ্যে তিনি মারা গেলেন। ডাক্তারকে পুলিশ, রুনুগু নিয়োগীরা বলে যে ইঞ্জেকশন উইথড্র করো, ইঞ্জেকশন দিতে দিল না, বরফ থেকে নামানো হলো, তিনি মারা গেলেন 72 ঘন্টার মধ্যে। আজকের তারিখ পর্যন্ত ভারতীয় গণতন্ত্রে জিজ্ঞেস করুন, কোনো সাজা হয়েছে কাউ, কোনো বিচার হয়েছে? আমরা অনেক পরে মামলা করি, অনেক পরে, যখন আমরা পরে মানবাধিকার আন্দোলনে আসি, কোর্ট আমাদের পিটিশনটা পড়ে এইভাবে ফেরত দিয়ে বলল, এত বছর হয়ে গেছে, আর কি হবে, এত বছর হয়ে গেছে, আর কি হবে। আর 1192 সালে মন্দির ছিল কি মসজিদ ছিল সেটা খুঁড়ে দেখতে এখনকার বিচারপতিরা তাড়াতাড়ি রাজি হয়ে যান, কয়েক ঘন্টার মধ্যে টিম চলে যায়, তারপরে 5 জনের জীবন চলে যায়। অদ্ভুত আমাদের কাঠামোটা, যেখানে এটা চলে। একজন বন্দীকে বছরের পর বছর যদি রাখা হয়, কি হয়? আবার কথা ছেড়ে দিলাম, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মানবতাবাদী বিচারপতি কৃষ্ণা আইয়ার এক জায়গায় লিখছেন, দেখুন, এরপর আর কারোর কোনো অ্যাডিশনের দরকার হয় না। সেটা ওমর খালিদের ক্ষেত্রেও হতে পারে, সুনীল গাডগিন এখন জেলে আছেন আমাদের বন্ধু, তার ক্ষেত্রেও হতে পারে, যে কোনো বন্দির ক্ষেত্রেই হতে পারে। লিখছেন, দেখুন, 1980 সালের একটা জাজমেন্টে, টু পুট এ ম্যান ইন প্রিজন, to put a man in prison and forget his personhood thereafter, to deprive a man of his personal liberty for an arbitrary period without monitoring by the law, to keep a man in continued custody, unmindful of just, fair and reasonable procedure. This sex defect in the rule of law and mutilate against the mandate of the Part 3 of the Constitution. মানে Part 3 মানে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের বলবার অধিকার, হ্যান ত্যান। 2 ধরনের বন্দী থাকে এখনও, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিজনার, আর একটা হচ্ছে সিকিউরিটি প্রিজনার। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিজনার হয়
তাদের 3 বছরের কারাবাস নিগ্রাত, কোনো বিচার নেই। একটা ঘরের মধ্যে রাখা হবে, কোনো জানলা নেই। কখন খেতে দেওয়া হবে, কখন খেতে দেওয়া হবে কোনো ঠিক নেই। এবং তার কোনো কোন দিন রেজাল্ট বেরোবে, কোন দিন বেরোবে, ওয়াইফ দেখা করতে পারবে কিনা, পরিবার, তার কোনো গ্যারান্টি নেই। ও যার কথা বলছিল স্পুন দিয়ে লড়াই, সেটা হচ্ছে গিলবাওতে 2021 সালের 9 সেপ্টেম্বর ইসরায়েল অধিকৃত প্যালেস্টাইনের গিলবাওতে বন্দিরা ওই রাষ্ট্রিক স্পুন দিয়ে 6 জন প্রিজনার ওই সুড়ঙ্গ কেটে পালিয়ে যায়। তখন পৃথিবী জুড়ে আওয়াজ উঠেছিল, এটাই হচ্ছে প্রতিবাদের ভাষা। যেখানে কোথাও কোনো প্রতিরোধের জায়গা নেই, কোথাও কোনো আপনার বিপদে পড়লে কোনো আলো নেই, কেউ বাঁচাবে না, তখন প্রতিরোধ আপনার হাতে, আপনাকেই তুলে নিতে হবে। গিলবাওয়ের এই ঘটনা প্যালেস্টাইনকে নাড়িয়ে দিয়েছিল, যে একটা স্পুন দিয়ে কত বছর ধরে চেষ্টা করলে একটা ছোট ট্যানেল হয়, তাতে 6 জন বন্দি পালিয়ে যেতে পারে। সাহেব অনেক বছর আগে বই লিখেছিলেন দি আরাবিয়ান কালচার। আরবরা কিভাবে থাকে, এত বড় জামা পরে থাকে, তাদের কালচার কি, মূলত দেহ ঢেকে থাকে। আমেরিকান সিকিউরিটি গার্ডদের জেলখানায় গুয়ান্তানামা বে এবং আবু ঘাইবে ওই বইটা পড়তে দেওয়া হয়েছিল, ওইটা কমেন্টারিজ। আমরা যখন 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করি, তখন আমরা কি বলি? প্রথম অনুচ্ছেদটা কি? প্রত্যেক মানুষ সমান, প্রত্যেক মানুষকে ওই ডিগনিটি দেখতে হবে, যে বন্দি তারও ডিগনিটি আছে। আমেরিকান সিকিউরিটি কি করলো? একজন আরাবিয়ান প্রিজনারকে ধরে আনলো, ধরে এনে করিডরে উলঙ্গ করে দিল। একজন মুসলিম আরাবিয়ানকে ইয়েমেন থেকে ধরে আনা হয়েছিল, উলঙ্গ করে দিল। সেখানে থামলো না, 3-4 দিন ধরে কুকুরকে খেতে দেয়নি, কুকুর খাবারের জন্য হিংস্র হয়ে আছে। মহিলা মিলিটারি কমান্ডার ওই 3টে কুকুর নিয়ে ওই বন্দিকে দেয়ালের দিকে রেখে দিয়ে কুকুরটা নিয়ে খেলাচ্ছে। কুকুর মানুষের দিকে খ্যাঁক খ্যাঁক করে যাচ্ছে, হাত পা তুলে দিচ্ছে, একে উলঙ্গ, একে সামনে মহিলা। তারপর কুকুর 3 দিন খায়নি। লোকটি অবশ্যই প্রচণ্ড আতঙ্কিত, চিৎকার করছে, সবাই হাসছে। এবং আপনারা যারা এরিক ফ্রমের ফিয়ার অফ ফ্রিডম পড়েছেন, স্যাডিজমের চূড়ান্ত, ও আমার অবজেক্ট, ও যত কাঁদছে তত আমার উল্লাস, ওকে যত মারা হচ্ছে, ও যত চোখ দিয়ে জল বেরোচ্ছে তত আমার আনন্দ। টু গিভিং পেন ইজ মাই প্লেজার। এই সাইকোলজিটা ওপর থেকে তলা চলতে শুরু করে। গুয়ান্তানামা বে, পাকিস্তান থেকে মুয়াজ্জম বেগ বলে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়। আমি 2টো উদাহরণ দিচ্ছি, এইখানে নিষ্ঠুরতা কোথায় পৌঁছতে পারে। 2য় বিশ্বযুদ্ধের পরে, হিটলারেরও পরে, যারা নাকি সভ্য দেশ, যারা নাকি হিটলার থেকে আমাদের মুক্ত করেছিল, যারা নাকি ইউনাইটেড নেশনে বন্দীদের সুরক্ষার জন্য প্রচুর আইন করেছে, নেলসন ম্যান্ডেলার নামেও আইন আছে 2015 সালে, সেই আমেরিকা মুয়াজ্জম বেগ বলে কোনো একজনকে পাকিস্তান থেকে ধরে নিয়ে যায়। তাকে সাপোর্ট করার কেউ নেই, একমাত্র তার স্ত্রী, ওয়াইফ। পরে মুয়াজ্জম বেগ জেল থেকে বেরিয়ে অসামান্য আত্মজীবনী লেখেন ওনার ওয়াইফের সাহায্যে, এনিমি উইদিন। মুয়াজ্জম বেগ লিখছেন, তাকে ধরে নিয়ে যাওয়ার পর বউটা খুঁজছে কোথার থেকে কোথার দিকে আমেরিকায় গিয়ে পৌঁছেছে ওর ওয়াইফ, সেটা অন্য স্টোরি। একজন নারীর আলাদা লড়াই। আমি প্রিজনারকে কিভাবে ট্রিটমেন্ট করা হয়, মুয়াজ্জম বেগ জেলে থাকার সময় সামহাও একটা চক বা কিছু জোগাড় করেছিল। সে কতদিন জেলে আছে সে খালি দাগ কেটে যেত। আপনার ক্রিকেট খেলার নিয়ম জানেন, 1 2 3 4 5, 1 2 3 4 5, এইভাবে কাউন্টিং হয়।
ও জেলে থাকতে ওই ঘরে সেলটা তো এইটুকু, দিনে একবার হাত ঢুকিয়ে খাবার দেওয়া হতো, 3 বার, আলো নেই, যে কেউ উন্মাদ হয়ে যাবে, ইনফ্যাক্ট উন্মাদ হয়েছে। ও জেলে থাকার সময় 1 2 3 4 5, 1 2 3 4 5 এরকম করে ডাক দিচ্ছিল। 2টো লাইন হয়েছে, কোনো সিকিউরিটি গার্ডে নজরে পড়ে যায় ওই দেয়ালে তো একটা আঁকিবুকি আছে। সকালবেলা ডিনার, দুপুরবেলা ব্রেকফাস্ট, রাতে লাঞ্চ। কোনোদিন দুপুরে লাঞ্চ না দিয়ে সকালে লাঞ্চ। ও তখন আর ডেট কাউন্টিংটা মেমোরিতেও রাখতে পারলো না, এভরিথিং লস্ট। ফাইনালি ওর বউ যখন আদালতে কোর্টে কেসটা ওঠে, বউ বলে ও এতদিন জেলে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলে না, অতদিন জেলে নেই তো, ওকে জিজ্ঞেস করুন, ও বলতে পারবে এতদিন জেলে নেই। ও তো বলতেই পারছে না। এন্টায়ার রেকর্ড অফ কিপিং হিম ইন ডিটেনশন ইললিগালি ইনকমিউনিকেটো, কোনো যোগাযোগ না রেখে কোর্টে ওর বউ অন্যভাবে প্রমাণ করেছে, কিন্তু লোকটা কিছু বলতে পারল না। তুমি ঘুমাচ্ছ, আচ্ছা ঠিক আছে, হোস পাইপ দিয়ে ঠান্ডা জল দিয়ে দাও। হোস পাইপ দিয়ে প্রবল বেগে ঠান্ডা জল আসছে, ঘরে কিছু নেই, ভেসে যাচ্ছে, ঠান্ডায় কাঁপছে। ওরা হাসছে। ও তুমি খুব ভালো শান্ত, আচ্ছা ইট ধরে 5 ঘন্টা ইট ধরে এরকম দাঁড়িয়ে থাকো, যাক। আমরা বলি, আমরা যারা গণ আন্দোলনে থাকি, আমাকে মার্জনা করে নেবেন, কোনো সময় প্রচণ্ড গণ আন্দোলন, যাকে টুপি দিয়ে নাবিয়ে শ্রদ্ধা করতে হয়, সেই গণ আন্দোলন মানবাধিকারকে লঙ্ঘন করে। তখন আমাদের তার বিরুদ্ধে বলতে গেলে আমরা দালাল, আমরা ধর্ষকের পক্ষে, ডাকাতির পক্ষে হয়। কোনো বন্দীকে, কোনো অভিযুক্তকে আমরা চাই সে অভিযুক্ত সাজা পাক। প্রচণ্ড রাগ আছে আমার যখন তাকে ইডি, যখন তাকে সিবিআই, যখন তাকে ইনকাম ট্যাক্স অফিসার 15 ঘন্টা জেরা করে, সকাল 10টায় ঢোকায়, রাত 3টের সময় ছাড়ে। সে আমরা ঘৃণিত লোক, মামলাটা ঘৃণিত মামলা, আমরা শাস্তির পক্ষে, কিন্তু শাস্তির পক্ষে দাঁড়িয়ে যে অভিযুক্তকে ধরেছে, অভিযুক্তকে 15 ঘন্টা জেরা করছে। আর ইউ গোয়িং টু প্রোটেস্ট? আমরা যখন পলিটিক্যাল প্রিজনারদের ফাঁসি কেন, পৃথিবী থেকে ফাঁসি তুলে দাও, এই স্লোগান দিই, কোনো পলিটিক্যাল প্রিজনারকে ফাঁসি দেওয়া যাবে না। এই টাটার মতো আইনে মিনিটে মিনিটে ফাঁসি আছে, ইউএপের মতো আইনে সামান্য মামলায় ফাঁসি আছে। পৃথিবী জুড়ে ভারতবর্ষ ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল পলিটিক্যাল রাইট 1966 সেকশন 6, তাতে ভারত সরকার সই করে বলেছেন 1978-এ আমাদের দেশে মৃত্যুদণ্ড তুলে দিতে পারেনি, কিন্তু আমরা ডিউ প্রসেস ওভার দ্য ইয়ার্স গ্র্যাজুয়ালি আমরা ভারতবর্ষ থেকে মৃত্যুদণ্ড তুলে দেবো। হোয়াট হ্যাজ বিন ডান ইন ইউএপিএ, হোয়াট হ্যাজ বিন ডান ইন দ্য টাডা, ইন পোটা, you have added death penalty to smaller offense. আপনারা জানেন, যারা ব্রিটিশ আইন পড়েছেন তারা জানেন, ভারতবর্ষে ব্রিটিশ আইনে মার্ডার কেসে মৃত্যুদণ্ড 1 নম্বর ছিল, যাবজ্জীবন 2 নম্বর ছিল। কটা কেস আছে? 10টা আছে। কি মামলা আছে? মার্ডার, কি সাজা, ডেথ পেনাল্টি, একসাথে 10টা মামলা বললো ডেথ পেনাল্টি, যা মৃত্যুদণ্ড দিয়েছে তার লাঞ্চ খাওয়ার জন্য। আমাদের দেশে 56 সালের পর ডেথ পেনাল্টি দ্বিতীয় সাজা মার্ডারে, আর যাবজ্জীবন, টাইম হয়ে গেছে, যাবজ্জীবন 1 নম্বর সাজা। বদলে গেল, নতুন দেশ, ওই যে নবযুগ, নজরুলের মাভৈ, 1 নম্বর সাজা যাবজ্জীবন, 2 মৃত্যুদণ্ড, সমস্ত অ্যান্টি টেরার লতে। আজকে সময় নেই, আপনি আমাকে ধারা ধরে দেখিয়ে দেবো। 1 নম্বর দিয়ে গেল মৃত্যুদণ্ড, এই পার্লামেন্ট পাস করেছে টু পুট ডেথ পেনাল্টি ইনটু নাম্বার 1 প্লেস লাইক ব্রিটিশ।
এবং যাবজ্জীবনটাকে পেঁচিয়ে দাও। এই রেক্টিবিউটিভ ভায়োলেন্স এগেন্স্ট পলিটিক্যাল প্রিজনার। এবং রাজনৈতিক কেন তারা আর্মস তুলে দিচ্ছে, পেছনে সামাজিক কারণ না দেখা কেন হাজার হাজার লোক সংসার ছেড়ে সব কিছু ছেড়ে আদিবাসীদের মধ্যে পড়ে আছে জল জমি জঙ্গল লড়াই। ইউ মে এগ্রি, ইউ মে নট এগ্রি to their ways, they are fighting. But you have to look, তুমি রাষ্ট্রনায়ক, তুমি পুলিশ কনস্টেবল নো, তুমি দারোগা নো, তোমার সিস্টেমে এমন কিছু গোলমাল আছে যাতে ইনইকুয়ালিটি ক্রমশ বাড়ছে, ক্রমশ কর্পোরেট ঢুকছে, সব লুটে পুটে নিচ্ছে। ভুলে যান নকশালদের কথা। লাদাখ কি হচ্ছে এখন? লাদাখে একটা সন্ন্যাসীর লড়াই করছে, লাদাখ খুলে দিয়েছে, এনভায়রনমেন্টাল ল ডাইলুট করে দিয়েছে। দুদিন বাদে লাদাখ, আমাদের জীবন দশায় হয়তো নয়, আপনাদের অনেকের জীবন দশায় লাদাখ উইল বি মোস্ট পলিউটেড এবং পুরো সমস্ত কিছু পরিবেশ ধ্বংস করে দেবে। তার বিরুদ্ধে আন্দোলন করুন, ডেথ পেনাল্টি ইজ রেডি, উইল বি হ্যাং, এবং সেটার জন্য কোর্ট প্রস্তুত আছে। এই ভয়াবহ অবস্থায় রাজনৈতিক বন্দীরা কোনো সুরক্ষা পাওয়ার কোনো চান্স নেই। আর দুঃখজনক হলো, আমরা লড়াই করি, আমরা কোর্টে যাই, আমরা বন্দীদের জামা কাপড় শীতকালে তুলে দিলাম, তাদের মামলাগুলো দেখলাম, সব ঠিক আছে। যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নির্দোষ। মানবাধিকারের আন্তর্জাতিক সনদ ভারত সই করেছে, তার 11 নম্বর অনুচ্ছেদে 1948 সালে 10ই ডিসেম্বরে গৃহীত। কোর্ট আমাকে যখন অ্যান্টি টেরর লটে কোর্টে আমায় নিয়ে যাচ্ছে, একটা মুখে হুডিং ফুডিং পড়ি, ওটা বেআইন, ওটা আপনারা হর বকর দেখেন, ওটা পুরোটাই বেআইন। আমি ওগুলোতে ঢুকছি না। কোর্ট আমাকে দেখছে টেররিস্ট। কোর্টের কি দেখার কথা? যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে আমি নির্দোষ। এই ধরনের আইনে কি লেখা আছে? প্রিজাম্পশন অফ গিল্ট, পুরো উল্টো। নর্মাল লতে লেখা আছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স ইজ দ্য কার্ডিনাল প্রিন্সিপাল অফ দি ল। আর অ্যান্টি টেরর ল যা সংসদ পাস করতে লেখা আছে প্রিজাম্পশন অফ গিল্ট ইজ দ্য কার্ডিনাল প্রবলেম। আমাকে যখন জজ দেখছে কোর্টে, যখন মুন্ডু ফুন্ডু থেকে কালো কাপড় সরিয়ে দিয়ে জজ আমায় দেখছে, সুজাত মার্ডারার, কত লোককে মেরেছে বা কত লোককে মারার জন্য হবে। ফল কি হলো আমাদের বন্ধু? আপনারা দেখেননি, আমি দেখেছি, আমি কাজ করেছি একসাথে। সাই বাবা 95% ডিসেবল, 95% ডিসেবল। ভাবতে পারেন সুপ্রিম কোর্ট আপনারা কোনোদিন এরকম আপনার রাজপুত্র কোনোদিন হতে পারবেন? শুক্রবার বিকেলবেলা ওকে নির্দোষ বলে বম্বে হাইকোর্ট ঘোষণা করল। মাইন্ডেড, শুক্রবার একেবারে বিকেলবেলা 4টের সময়। শনিবার কোর্ট বন্ধ, রোববার কোর্ট বন্ধ, সোমবার, তার মানে শনিবার সাই বাবা জেল থেকে বেরিয়ে যাবে। এই ফড়নবিস মুখ্যমন্ত্রী প্লেনে করে দিল্লি চলে এলেন, 5টার ফ্লাইটে না 6টার ফ্লাইটে। সেই সময় জজ সাহেবদের একটা প্রাইভেট পার্টির মিটিং ছিল। জজ সাহেবদের মিটিং, তুমি আমি কোনো হরিদাস ঢুকতে পারবো না। জজ সাহেবদের মিটিং কোনো মন্ত্রীও ঢুকতে পারবে না। ফড়নবিস তার মধ্যে ঢুকলেন, তুষার মেহতা তার মধ্যে ঢুকলেন। ঢুকে বলেন লোকটা জামিন হয়ে গেছে, কালকেই মামলা শুনানি করে কাজকে দিতে হবে। শনিবার দিল্লি থেকে অর্ডারটা তখনও, বম্বে থেকে অর্ডারটা কোনো প্রিন্ট আউট বেরোয়নি, কখনো কাঁচা নয়, কিছুই হাতে নেই। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান রামান্না তিনি বললেন যে অর্ডার কোথায়? বলে আমরা মুখে বলছি, ভারবালি শুনিয়ে দিন। চন্দ্রচূড়ের ঘরে গেল, চন্দ্রচূড় বললেন ওই পার্টিতে, বলে আমি শুনবো না, অর্ডার আসবে তারপর আমি শুনবো। চন্দ্রচূড় রিজেক্ট করলেন।
আমার না এমন পলিটিক্যাল প্রেসার, জজদের পার্টির মধ্যে ঘুরে ঘুরে জজদের জিজ্ঞেস করছে কে দুজন বাবা বসবে কালকে, বাবা দুজন কেউ বসবে, বাবা বসে জামিনটা ওই বেকসুর খালাসটা আটকে দাও। দুজন জজ রাজি হয়ে গেলেন, বেলা ত্রিবেদী এবং গুপ্তা, না পুরো নামটা গুপ্তা, তারা বসেই বললেন ওকে ওর বেকসুর খালাস আমি আটকে দিলাম। শনিবার কোর্ট বসেছে, শনিবার কোর্ট বসে বেকসুর খালাসটা আটকে দিল। তারপর 3 বছর পর আবার বেকসুর হলো, 3 বছর তার জীবনটা শেষ হয়ে গেল। সাই বাবা নিতে পারলো না, শারীরিক অবস্থা যা, ওই অন্ডাসেনের মধ্যে বসে ওই শারীরিকভাবে সে নিতে পারলো, বেরিয়ে মারা গেল। হু ইজ রেসপন্সিবল ফর দিস? টেকনিক্যালি জেলের বাইরে শনিবার বসে নিজেই নিজেকে বেকসুর খালাস করে দেয়। আর একটা লোক বেকসুর খালাস পেয়েছে 6 বছর বাদে, তাকে আবার ঢুকিয়ে দাও। কোনো মামলা কেউ শোনে? কোনো জজ সাহেবের মামলা শোনে উইদাউট গিভিং এ প্রপার অ্যাটেনশন অ্যান্ড প্রপার রেকর্ডিং, প্রপার রিডিং অফ দ্য রেকর্ডস? শুধু মুখের কথায় পরের দিন আটকে দিল। আমি বলছি নেচার অফ ক্রুয়েলিটি অফ দ্য জাজেস রিচ টু এ পয়েন্ট to deal with the political prisoners who happen to be dangerous in the eyes of the state. Not at all dangerous, but in the eyes of the state. এই আমাদের কাঠামো, যে কাঠামোয় বন্দি মারা যেতে পারে, আমরা বার করে আনবার আগেই কন্ডিশন দিচ্ছে। কোনো বন্দিকে এরকম কন্ডিশন দিতে পারে? যারা জামিন সম্পর্কে জানেন, জামিন মানে আমার ফ্রিডম, যখন মামলা উঠবে তখন আমি যাব। নকশালদের জামিন দিচ্ছে সোমা সেন, আপনারা সোমা সেনকে মিট করেননি, অধ্যাপিকা সোশিওলজির। ইউ হ্যাভ টু কাম টু বম্বে ফ্রম নাগপুর এ ডে ইন এ উইক, এসে হাজিরা দিতে হবে। আমি সোমা সেন, তুমি কোথাও যাচ্ছ, নাগপুর ছেড়ে অন্যত্র যাচ্ছ, উইদিন মহারাষ্ট্র, ইউ হ্যাভ টু ইনফর্ম। আমাদের কিছু বন্দি আছে, প্রেসিডেন্সি জেলের গেট থেকে তাদের ধরা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর। তাদের বহু কষ্টে আমরা জামিন পেয়েছি তাদের 1922 সালে, 1923 সালে। হ্যাঁ, রামকৃষ্ণ সদানালা, অন্যান্যদের যারা প্রেসিডেন্সি জেলকে রকেট লঞ্চারে আমরা তাদের বলা হয়েছে তারা সব মহারাষ্ট্রের লোক, কেউ অন্ধ্রপ্রদেশের লোক, বাড়ি যেতে পারবে না। সদানালার বয়স হচ্ছে 89, সে জেল থেকে বেরিয়ে বাড়ি যেতে পারছে না। তাকে বলা হয়েছিল কলকাতায় থাকতে হবে। কে কলকাতায় ভাড়া দেবে তাকে? একটা গায়ে খোর নকশাল মাওবাদী স্ট্যাম্প মারা একটা লোক, তাকে কে ভাড়া দেবে? আর যদি বা ভাড়া দেয়, পুলিশ পরের দিন গিয়ে এনায় বলছে দেখুন ও নকশাল, ওকে ভাড়া দিয়েছেন, পরে আপনার কিছু হলে কিন্তু আমরা জানি না। পরের দিন বলছে আপনি চলে যান। আমরা তারপর কোর্টে হাত জোর করে সদানালে বললাম ওটা অন্তত উত্তর 24 পরগনার মতো একটা ম্যাপ দিন যেখানে থাকতে পারে, কলকাতাটা দয়া করে ছেড়ে দিন। কোর্ট রাজি হয়ে উত্তর 24 পরগনা আমরা খর্দায় কোনো রকমে তাকে রেখেছি। আমাদের পকেটের পয়সা দিয়ে তার বাড়ি ভাড়া দিতে হচ্ছে। তার তো আয় নেই, কোনো আয় নেই। 5 জনকে রাখতে হবে। তার মধ্যে এনআইএ বলে গেছে দেখুন নকশালদের দিচ্ছেন ভাড়া, যার পরিণতি আপনারা বুঝে নেবেন। মেনকা গান্ধীর মামলায় ছিল, আপনারা কেউ সংবিধানটা পড়ে নেবেন, 21 নম্বর অনুচ্ছেদটা পড়ে নেবেন, তাতে দেখতে পাবেন লেখা আছে সাজা হবে এস্টাবলিশ প্রসিডিওর বাই দ্য ল। সুপ্রিম কোর্ট 78 সালে যোগ করে প্রসিডিওর, বাট মাস্ট বি ফেয়ার, মাস্ট বি রিজনেবল অ্যান্ড মাস্ট বি জাস্ট। ন্যায়সঙ্গত হতে হবে, সুষ্ঠু হতে হবে এবং যুক্তিগ্রাহ্য হতে হবে। তা আমাকে দিনের পর দিন প্রসিডিওরে জেলে আটকে রেখে দেওয়াটাই আনফেয়ার, আনজাস্ট, আনরিজনেবল। এবং এটাই আমাদের বন্দীরা এখন হাল হকিকত, যাদের বিরুদ্ধে আমাদের অল্প কয়েকজনের কণ্ঠস্বর
জারি থাকে মাত্র। ধন্যবাদ।